সবাইকে নমস্কার। এই মুহূর্তে যারা অনলাইন ক্লাসে যুক্ত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আলোচনা করব বই পড়া একটা গ্রন্থ সম্পর্কে। বই পড়া লেখক হচ্ছে প্রমথ চৌধুরী। আগে আমরা জানবো প্রমথ চৌধুরীর জন্ম কত সালে এবং কিভাবে তার শিক্ষা জীবন হয়, কিভাবে তার এমএ ডিগ্রি লাভ হয়, ব্যারিস্টারি পেশা কীভাবে শেষ করে বা শেষ করেন না, বা কতটুকু যোগ্যতা ছিল, এই সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো। এবং তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি, প্রবন্ধ গ্রন্থ কোনটি, সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতে আমরা দেখি প্রমথ চৌধুরীর জন্ম 7ই আগস্ট 1868 সালে। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে। তার প্রতিভা ছিল অনেক অসাধারণ, মানে এমন প্রতিভা ছিল যে কোনো কিছুই দ্রুত আয়ত্ত করতে পারত। তিনি 1890 সালে কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এ পাস করেন এবং ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত যান। তাহলে এখানে বলছে 1868 সালে জন্ম, 1890 সালে তিনি এমএ ডিগ্রি লাভ করেন। স্বল্প সময় 1868 থেকে 1890 অনলি 22 বছরের মধ্যে তিনি ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন। অসাধারণ প্রতিভা না থাকলে এটা কোনোভাবেই সম্ভব না। ব্যারিস্টারি পেশায় পড়ার জন্য বিলেত যান। বিলেত থেকে ফিরে এসে ব্যারিস্টারিও যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। এরপরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। আরেকটা বিষয়, আমরা প্রমথ চৌধুরী সম্পর্কে জানি যতটুকু জানি, কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর একটা ছদ্মনামও ছিল, সেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। এটা আমাদের জানা উচিত। প্রমথ চৌধুরীর ছদ্মনাম বীরবল। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। বস্তুত তারই একটা সম্পাদিত পত্রিকার নাম ছিল সবুজ পত্র, যা চলিত ভাষারীতির প্রবর্তনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যনীতির সূচিত হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ আছে বীরবলের হালখাতা, রায়তের কথা, চারের কথা, আহুতি, প্রবন্ধ সংগ্রহ, নীলনৈত, সনেট পঞ্চায়েত, পদচরণ। তাহলে আমরা লেখক পরিচয় সম্পর্কে একটু ভালো ধারণা থাকা একান্ত প্রয়োজন, কারণ এখান থেকে আমাদের বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। এই বিষয়টা আমাদের জানতে হবে। বিষয় একটা আছে, এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে 1868 সালে জন্মগ্রহণ করেছে, কিন্তু 1890 সালে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করে। তাহলে এর মধ্যে বয়স কত? 22 বছর। 22 বছর আসলে প্রকৃতভাবে এটা অনেকটাই কঠিন ব্যাপার, কিন্তু অসাধারণ প্রতিভার জন্য আজ প্রমথ চৌধুরী এত দ্রুত ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করে। আমরা দেখবো বইতে ভিতরে কি কি আছে, আমরা সংক্ষিপ্ত একটু বোঝার চেষ্টা করব। বই পড়া সবটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করি না, কারণ বই পড়াটা শখ না। বর্তমান সময় বই পড়া হচ্ছে আমাদের গণ্ডিবদ্ধ লেখাপড়া, যা অল্প পড়াশোনা করে ভালো পুঁথিগত জ্ঞান নিয়ে
দ্রুত একটা চাকরি পেতে হবে, নিজের জীবনের পড়ালেখা থেকে দূরে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের একটা লক্ষ্য। পড়াশোনা শেষে একটা ভালো চাকরি পেতে হবে, কিন্তু সাহিত্য চর্চায় যে মনোনিবেশ করতে হবে এর চিন্তাধারাটা আমাদের খুবই কম। কিন্তু আমাদের কিছু জানতে হলে, কিছু বুঝতে হলে সাহিত্য চর্চায় মনোনিবেশ করা একান্ত প্রয়োজন। এখানে প্রথমত বলেছে সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না। আসলে বাস্তবতা, আমরা এটা যদি বলে বই পড়তে হবে শুধু প্রাতিষ্ঠানিক বই না, আমাদের বিভিন্ন ধরনের বই রয়েছে, সেগুলো আমাদের পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করেন। অবশ্যই আমি যদি বলি স্কুলের পড়াটা রেখে, স্কুলের পড়াটা শেষ করে অন্য একটা পড়া তুমি পড়ো এবং জ্ঞান চর্চা করো, সেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে। তাহলে আমাদের এখন ঠিক সব করবার সময় নয়। আমাদের এই রোগ শোক দুঃখ দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করার যখনই হয়েছে প্রধান সমস্যা, তখন সেই জীবনকে সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মম ঠেকবে। আমরা জীবনটাকে সুন্দর করে দেখতে চাই, সুন্দর পোশাক, সুন্দর খাবার, সুন্দর সব কিছুই, প্রত্যেকটা সুন্দর করার পিছনে আমাদেরকে একটা ভালোভাবে পড়াশোনা করে একটা চাকরি পেতে হবে। এই লক্ষ্য আমার মা বাবার, ভাইয়ের, বোনের সবারই আসা। কিন্তু সাহিত্য চর্চায় মনোনিবেশ করবো এই মন মানসিকতা খুব কম আছে। আমরা অনেকে দেখে থাকি, আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দুই করবে। গায়ের জ্বালা, চোখের জল, এইখানে একটা অতি গুরুত্বপূর্ণ কথা প্রমথ চৌধুরী লিখে গেছে। গায়ের জ্বালা ধরে এবং বলেছে চোখের জল দূর করবে। কারণ কি, আমি অনেক কষ্ট করে রাত জেগে দিনে সময় নিয়ে পড়াশোনা করে চেষ্টা করছি, যার কারণে একটা ভালো চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর কি এখানে আমার অনেক কষ্ট হয়েছে, পরিবারের দারিদ্র অবস্থায় দেখছি, দারিদ্রের কষ্ট দেখছি এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি সেইগুলো, এবং পড়াশোনার যে কষ্ট, এই দুইটা জ্বালাই দূর করবে একটা চাকরি। এইটার জন্য আমরা পড়াশোনা করি। কিন্তু আমাদের জানা উচিত, বোঝা উচিত যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য চর্চায় মনোনিবেশ করা দরকার। আমরা অনেক সময় বলে থাকি শিক্ষার ফলে কি পাবো, আমরা কি পেতে পারি। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। আমরা বই পড়ার ক্ষেত্রে চেষ্টা করি না যে ভিতর কি আছে সেটা বোঝার চেষ্টা করি না, আমরা বোঝার চেষ্টা করি এর অর্থের সার্থকতাটা কি। বন্ধুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো মনে করে, বুঝে সকলেই হতে চায় বড় মানুষ। আমরা বই পড়ে জ্ঞান অর্জন করি, কিন্তু একটা কথা আছে, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত নয়। আমাদের বুঝতে হবে সুশিক্ষিত শিক্ষা গ্রহণ করার জিনিসটা কি। আমরা লেখাপড়া শিখে বড় কিছু চাকরি পেলাম বা অনেক ভালো পজিশনে স্থান নিলাম, তা না। সভ্যতা সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করছি। এর কারণে স্পষ্ট, ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের ললুপ্রতিষ্ঠ আজ অর্থের উপরই পড়ে রয়েছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকেই সন্দিহান। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়। ল রিপোর্ট, আইনকরণের বই পড়বে, এগুলো পড়ে আমরা অর্থ উপার্জন করব, কিন্তু একটা সাহিত্য বই
কিনবো না, সাহিত্য কাব্যগ্রন্থ কিনবো না, কেননা তাতে ব্যবসার কোনো সুযোগ নেই। এটা সত্য কথা। তাতে তো ব্যবসা করা যাবে না, তাতে থেকে অর্থ আসবে না, এর জন্যই এটার কোনো সুসার নেই। তা নজির না আউড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানার কথা, কিন্তু যে কথা যথেষ্ট না তার যে কোনো মূল্য নেই, এইটাই হচ্ছে পেশাদারদের মহাভ্রান্তি। আমরা কিন্তু এই আত্মার অবমৃত্যুতে ভীত হওয়া দূরে থাক, উৎফুল্ল হয়ে থাকি। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়। এই কিছুক্ষণ আগে বলছি, পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু কখনোই নয়। বই পড়ে পাস করা যায়, স্যারদের নোট, স্যারদের সাজেশন, এ থেকে দ্রুত ভালো রেজাল্ট করা যায়, কিন্তু শিক্ষিত হওয়া যায় না। এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। আমরা অনেকে স্বীকার করবো না, আমি বলবো না ভালো করে শিখে এখানে আসছি না, এটা স্বীকার করবো না। আমরা গণ্ডিবদ্ধ অল্প পরিসরে পড়াশোনা শিখে আজ এখানে আসছি। শিক্ষা শাস্ত্রের একজন জগৎ বিখ্যাত ফরাসি শাস্ত্রী বলেছেন যে এক সময়ে ফরাসি দেশের শিক্ষা পদ্ধতি এতই বেয়ারা ছিল যে সে যুগে ফ্রান্স ওয়াজ সেভড বাই হার ইল্ডার্স, অর্থাৎ যারা পাস করতে পারেনি বা চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। কেমন একটা কথা, যারা পাস করতে চায়নি তারাই ফ্রান্সকে রক্ষা করেছে। এর কারণ হয় তাদের মনের বল ছিল বলে কলেজের শিক্ষাকে তারা প্রত্যাখ্যান করেছিল, নয় সে শিক্ষা প্রত্যাখ্যান করেছিল বলেই তাদের মনের বল বজায়, তাই এই স্কুল পালানো ছেলেদের দল থেকে সে যুগের ফ্রান্সের যত কৃতকর্ম লোকের আবির্ভাব হয়েছিল। যারাই স্কুল পলায়ন করছে তারাই আজ কৃতকর্ম হয়েছে। আমরা আজ যতটুকু পড়েছি, এরপর আমরা এখানে কিছু শব্দ দেখব, যে শব্দ সম্পর্কে আমরা অনেকে অনেক অপরিচিত। আমরা শৌখিন মানে আরাম, কোনো কাজ করবো না, ঘুরে বেড়াবো, শৌখিন। কিন্তু এখানে কোনোটাও দেখতে হবে। শৌখিন অর্থ কি? শুধু যে আরাম, ঘুরে বেড়াবো, কোনো কাজ করবো বলো তা না। একটু রুচি থাকে, একটা রুচিবান মনে একটা রুচি থাকে, আমি এ করবো এটা থাকে। যেমন একটা দলি ডেমোক্রেসি, একটা ইংলিশ শব্দ বা ইংরেজি ওয়ার্ড, এর অর্থ হচ্ছে গণতন্ত্র। সন্দিহান, অনেকে যদি বলে আমি এই ব্যাপারে সন্দিহান না, সন্দিহান সেটা অনেকে এই শব্দটা সম্পর্কে পরিচিত নয়, কিন্তু যদি বলি সন্দেহযুক্ত, এই শব্দটা সবার কাছে আমরা পরিচিত। এই সুসার, 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 সুসার অর্থ কি? প্রাচুর্য। আমরা অনেকে এটা জানি না, অনেকে এটা জানি না। এই যে ভাড়েও ভবানী, এই ভাড়েও ভবানী, ভাড়েও ভবানী, এই ভাড়েও ভবানী শব্দের অর্থ কি? ভাড়েও ভবানী মানে রিক্ত, রিক্ত শূন্য, যার কিছুই নেই, রিক্ত শূন্য, এটা হচ্ছে ভাড়েও ভবানী। আমাদের প্রত্যেকটা ছাত্রদের এই শব্দ সম্পর্কে এবং অপরিচিত কঠিন শব্দ দেওয়া থাকতে পারে। আমাদের গ্রন্থ অনেক শব্দ যা থাকে আমরা বুঝতে পারি না, সেই শব্দের একটা শব্দার্থ আমাদের ভিতরে দেওয়া আছে, ওই সম্পর্কে আমাদের খুব একটা ভালো ধারণা থাকা দরকার। তাই আজ এই পর্যন্তই। আর কিছু কথা রয়েছে যেগুলো না বললেই নয়। মৃত্যু সম্পর্কে আমাদের জানতে হবে। তার মৃত্যুটা কত সালে হয়েছিল? 2রা সেপ্টেম্বর 1946। তিনি কত বছর বেঁচে ছিলেন? মোট কত বছর তিনি জীবিত ছিলেন? এটা আমাদের একটা প্রশ্ন। এখানে কিন্তু দেওয়া নেই, আমাদের লেখক পরিচিত দেওয়া নেই যে তিনি কতটা বছর জীবিত ছিলেন। তিনি ছিলেন 78 বছর জীবিত
তাহলে পার্থক্য হচ্ছে। এটা আমাদের বের করতে হবে, নিজেদের মাথা থেকে এটা কাজ করে এটা আনতে হবে। আমাদের কম অনুসরণের কিছু জিনিস রয়েছে যেটা আমাদের সম্পর্কে জানা উচিত। এই গ্রন্থটা পড়লে আমাদের বুঝতে পারবো। এটা বলছে, একে বলছে তোমাদের স্কুলের বই পড়ার প্রতিযোগিতা তোমার শিক্ষা জীবনে যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাহলে তোমাদের স্কুলের বই পড়া, স্কুলে যে এসে যে শিখছো, যে বই পড়ছো বা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছো, সে সম্পর্কে শিক্ষা জীবন যে ইতিবাচক, ইতিবাচক অর্থ কি, যেটা আমার ক্ষেত্রে ভালো হয়েছে, ভালো কিছু করেছে, এই যে প্রভাব ফেলেছে তা উল্লেখ করো। দ্বিতীয়ত বলছে বই পড়ার অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায়। আমরা এখন বই পড়ি 2 ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা, কিন্তু বহির্বিশ্বের লোক সময় নষ্ট না করে প্রত্যেকটা সময় চেষ্টা করে বিভিন্ন কাজে নিয়োজিত বা বই পড়া নিয়োজিত, সময় নষ্ট করে। কিন্তু বাঙালি আমরা অনেকটা সময় পার করে ফেলি, নষ্ট করে ফেলি। এগুলো বলছে বই পড়া অভ্যাস কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে তোমার প্রস্তাব দাও। যে কিভাবে আমরা বই পড়াকে আর আকর্ষণ করতে পারি বা বেশি পড়তে পারি, এ সম্পর্কে আমাদের একটা ধারণা নিতে হবে। সবাই ভালো থাকবে, এটাই আমার প্রত্যাশা। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ। পরবর্তীতে আমরা ক্লাসে আলোচনা করবো অন্য একটা অধ্যায় নিয়ে। ওকে।